প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 204 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে শ্বেতা, বা হিন্দিতে হবে শ্বেতা। এখানে পদবী সে উল্লেখ করেনি। একটা অদ্ভুত ঘটনা সে পাঠিয়েছে। ঘটনাটা যখন পড়েছিলাম হাড় হিম হয়ে গিয়েছিল আমার। আর তোমাদেরও আশা করি এই ঘটনা ভয় পাওয়াবে। আজকের দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে শান্তা আক্তার মুন্নি। শান্তা আক্তার মুন্নিকে তোমরা হয়তো প্রত্যেকেই এতদিনে চিনে গেছো। শান্তা আমাদের এখনো পর্যন্ত অনেক ঘটনাই পাঠিয়েছে, যার মধ্যে জ্যোৎস্না পাগলির ঘটনা অন্যতম, যেই ঘটনা তোমরা ভালোবেসেছো। তবে শান্তা আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে জ্যোৎস্না পাগলির এখনো 3টে এপিসোড বাকি রয়েছে। সে আমাদেরকে খুব শিগগিরই পাঠাবে। তবে আজকের ঘটনা একটু অন্যরকম। জ্যোৎস্না পাগলির ঘটনা নয়, কিন্তু একটা অদ্ভুত ঘটনা। সেটা ক্রমশ প্রকাশ্য। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 204 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। হ্যালো রাজদা, আমার নাম শ্বেতা। এটা আমার আর আমার 8 বছর বয়সী মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা, যেটা অনেকদিন ধরেই ভাবছিলাম তোমার সাথে শেয়ার করব। আজকে অবশেষে লিখেই পাঠালাম। আমি হিন্দি ভাষী, তাই আমার বাড়ির কাজের যে মেয়েটি রয়েছে সে হিন্দি বোঝে। আমি ঘটনাটা তাকে হিন্দিতেই বলি, আর তোমাকে সে ঘটনাটা বাংলায় লিখে পাঠাচ্ছে। শুরু করছি ঘটনা। আমার নাম শ্বেতা। আমার স্বামী একজন মেরিন ইঞ্জিনিয়ার। দাদা, তুমি হয়তো জানো, যারা মেরিন ইঞ্জিনিয়ার হয় তারা কখনো 6 মাস, কখনো 3 মাস বাড়ি থেকে দূরে সমুদ্রে পাড়ি দেয়। আমার একটি মেয়ে 8 বছর বয়স, তার নাম এখানে উল্লেখ করলাম না। তখন একটা কারণবশত আমরা যে ভাড়া বাড়িতে ছিলাম সেটা পাল্টাতে হয়। খুব তাড়াতাড়ি বাড়িটা শিফট করা প্রয়োজন ছিল। আমার স্বামীর জন্য অপেক্ষা করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কেননা আমার স্বামী ফিরবে 5 মাস পর। তাই আমি একজন দালালের মারফত চটজলদি বাড়ি খুঁজে শিফট করে যাই। 5 বছর বয়সের পর থেকেই আমার মেয়ের আলাদা শোয়ার অভ্যেস করেছিলাম। আমাদের নতুন যে ভাড়া বাড়িটা হলো সেটাই ছিল 2টো ঘর। একটি ঘরে আমি আর একটি ঘরে আমার মেয়ে শুতো, আর আমার বাড়ির কাজের মেয়েটি শুয়ে পড়তো রান্নাঘরে। এখানে বলে রাখি যে আমার মেয়ের একটি ব্যাটারি চালিত খেলনা ছিল, যার মধ্যে ছিল 2টো বোতাম, যার মধ্যে একটা বোতাম টিপলে একটা স্প্রিং লাগানো পড়ি বাক্সর মধ্যে থেকে উঠে আসতো আর ঘুরতে থাকতো। আর সেই বাক্সর ভেতরে থাকা একটা মিউজিক বক্স থেকে বেজে উঠত টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, জিঙ্গল বেলস জিঙ্গল বেলস, আরও নানান সব ইংরেজি কবিতার সুর। 2টো বোতাম বললাম কেননা একটা বোতাম ছিল অন করার আর একটা ছিল অফ। সেই বাড়িতে প্রায় 2-3 দিন হয়ে গেছে। তো একদিন আমার মেয়ে আমাকে বলল, মা, আমি যখন রাতে ঘুমাই ওই খেলনাটা খাটের তলা থেকে নিজে থেকেই বেজে ওঠে আর গান বাজতে থাকে। এই অবধি শুনে ব্যাপারটা খুব একটা ভয়াবহ লাগছে না, তাই না? কিন্তু তারপর যেটা আমার মেয়ে বলল সেটা শুনলে তোমাদের হাড় হিম হয়ে যাবে। আমার মেয়ে বলল, যখন সেই খেলনাটা বাজতে থাকে আমার মেয়ে খাট থেকে নেমে সেই খেলনাটা ধরে বন্ধ করতে যখন যায় আর খাটের নিচে উঁকি মারে, তখন তাকে নাকি কেউ খাটের তলায় টেনে নেয়। প্রথমটায় আমি ভাবি যে হয়তো আমার মেয়ে স্বপ্ন দেখে, কিন্তু তার 2 দিন পর আবার আমার মেয়ে একই কথা বলল যে রাতের বেলায় সেই খেলনা নাকি বেজে উঠছে। আর সে যখন সেই খেলনায় বেজে ওঠা গান বন্ধ করার জন্যে খাটের তলা থেকে সেই খেলনা বার করতে যাচ্ছে, তখন কেউ নাকি তাকে খাটের তলায় টেনে নিচ্ছে। এই কথা শুনে আমি ঠিক করলাম যে আমি সেই দিন থেকে আমার মেয়ের সাথে ঘুমাবো, আর সেই ঘরে একটা সিসিটিভি লাগাবো। বলে রাখি, আমি চাকরি করতাম। আমি যখন বাড়িতে থাকতাম না তখন সেই কাজের লোকটি আমার মেয়েকে সারা দিন দেখাশোনা করত। আমি যেদিন রাতে আমার মেয়ের সাথে শুলাম, আমি এতটাই ক্লান্ত ছিলাম যে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। পরের দিন সকালে ঘুম থেকে যখন উঠলাম আমার মেয়ে তখনও ঘুম থেকে ওঠেনি। আমি ভাবলাম যে সিসিটিভি ক্যামেরাটা চালিয়ে দেখি যে সারা রাত ধরে এই ঘরে কি ঘটেছে।
কিন্তু সিসিটিভি ক্যামেরায় আমি যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত জল হয়ে গেল। আমি আমার মোবাইলের স্ক্রিনে, যেটা কিনা সিসিটিভির সাথে অ্যাটাচ করা ছিল, আমি দেখি রাত 2টোর সময় খাটের তলায় সেই খেলনাটা হঠাৎ করে বেজে উঠল। কোনো আওয়াজ শুনতে পাচ্ছিলাম না, কিন্তু যখন সেই খেলনাটায় গান বেজে ওঠে তার সাথে জ্বলে ওঠে একটা লাল আলো। আমি সেই লাল আলো সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখতে পাচ্ছি। তারপর হঠাৎ করে দেখি ফুটেজটা চিরিত চিরিত করে একটু ডিস্টার্ব করলো, তারপর বন্ধ হয়ে গেল। তারপরে কি ঘটেছে দেখতে পেলাম না। মেয়ে যখন ঘুম থেকে উঠল তখন মেয়েও কিছু বলল না। পরের দিন সাহস করে আবার শুলাম ওই ঘরে, কিন্তু সেই একই ঘটনা আবার ঘটল। সেই রাত 2টোর সময় খাটের তলা থেকে সেই খেলনাটা বেজে ওঠে আর জ্বলে ওঠে লাল আলো। তারপরেই সিসিটিভির ফুটেজটা ডিস্টার্ব করে, তারপর বন্ধ হয়ে যায়। আমি আমার বাড়ির কাজের মেয়েটিকে সমস্ত ঘটনা বলি আর তাকেও সিসিটিভি ফুটেজটা দেখাই। আমার মেয়ে ঘুম থেকে উঠলে আমি আর কাজের মাসি দুজনেই জিজ্ঞাসা করি যে গতকাল রাতে তোমার সাথে কিছু ঘটেছে, কিন্তু আমার মেয়ে কিচ্ছু বলে না। সেই কাজের মাসি আমাকে বলে, দিদি আজকের রাতটা আমি তোমার সাথে একসাথে শোবো এই ঘরে, আর আমরা দুজনেই জেগে থেকে দেখব রাতের বেলায় কি ঘটে। সেদিন রাতে আমার মেয়ে ঘুমিয়ে পড়ার পর আমি আর আমাদের বাড়ির কাজের মাসি একসাথে বিছানায় শুয়ে পড়ি। অল্পক্ষণ পরেই আমাদের চোখে নেমে আসে গভীর ঘুম, কিন্তু আমরা কোনো মতে জেগে থাকি। আমরা একে অপরের সাথে কোনো কথা বলছিলাম না, কেননা যদি কোনো কথা বলি আর সেই রাতে যদি কিছু না ঘটে, আমাদের কাছে জানাটা খুব দরকার ছিল যে কি ঘটছে এই ঘরে। এই সব ভাবতে ভাবতে কখন যে রাত 2টো বেজে গেছে আমরা জানি না। আমাদের দুজনেরই বুকের মধ্যে দিয়ে একটা বরফের স্রোত খেলে যায় যখন আমার মেয়ের খাটের নিচ থেকে সেই খেলনাটার মধ্যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বেজে ওঠে। সময়টা রাত 2টো। আমরা দুজনেই ভয়ে জড়সড় হয়ে তাকিয়ে থাকি সেই খেলনাটার দিকে আর অপেক্ষা করি দেখার জন্যে যে এরপর কি ঘটে। আমরা দেখতে পাই যে আমার মেয়ে আস্তে আস্তে ঘুম থেকে উঠল, তারপর খাটের নিচে গিয়ে সেই খেলনাটা হাতে তুলে নিল, তারপর নিজে থেকেই হি হি করে হাসতে থাকলো। আর ঠিক সেই সময়তেই আমরা দুজন যেটা দেখলাম সেটা দেখার জন্যে আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এক অজানা অদৃশ্য শক্তি আমার মেয়েকে খাটের নিচে টেনে নিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার মেয়ে এক ফোঁটাও চিৎকার করলো না, বরং সে হাসতে থাকলো। আমরা দুজন তাড়াতাড়ি উঠে ঘরের আলোটা জ্বালাতেই সেই খেলনার মিউজিকটা থেমে যায় আর আমার মেয়ে খাটের তলা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে। আমি জিজ্ঞাসা করি, মা কি হলো তোর, তুই ঠিক আছিস তো? আমার মেয়ে নির্বিকার। সে বলে, আমার তো কিছু হয়নি মা, আমি তো খেলছিলাম। কোনো রকমের রাতটা আমরা সেই বাড়িতে কাটাই। আমি সেই পাড়াতে নতুন, খুব একটা দোকানপাটেও যেতাম না। পরের দিন সকালে আমি আমার ঠিক পাশের বাড়িতেই যাই জানতে যে এই বাড়িতে কিছু গন্ডগোল আছে কিনা। যেই বাড়িতে গিয়েছিলাম সেখানে থাকে এক বৃদ্ধ দম্পতি। তাদের জিজ্ঞাসা করায় সে আমাদেরকে বলল যে এই বাড়িতে নাকি আমাদের আগে বহু বছর ধরে একজন বিবাহিত দম্পতি তাদের পুত্র সন্তানকে নিয়ে থাকত। সেই ছেলেটি ছিল খুব অসুস্থ। ছেলেটির বাবাও বাইরে কাজ করত। ছেলেটি মায়ের সাথে একাই থাকত। তার খুব ইচ্ছা ছিল যে তার একটা বোন হোক, তার একটা ছোট্ট বোন হবে আর সে তার সাথে খেলবে। তারপর একদিন সেই বাচ্চা ছেলেটি হঠাৎ করেই মারা যায়। আমরা জানতে পেরেছিলাম তার মায়ের থেকে যে জন্ম থেকেই সে নাকি এক হার্টের সমস্যা নিয়ে জন্মেছিল। ডাক্তার নাকি বলেইছিল যে খুব বেশি হলে 10 বছর, তার বেশি তার ছেলে বাঁচবে না। সেই বৃদ্ধ দম্পতি আমাদেরকে আরো বলে যে সেই ভাড়া বাড়িতে আমাদের আগে নাকি আরো অনেক ভাড়াটে এসেছিল, কিন্তু তারা নাকি 1 সপ্তাহের মধ্যেই সেই বাড়ি ছেড়ে চলে যায়। ওই বাড়িতে নাকি অতৃপ্ত প্রেতাত্মার বাস।
আমি, আমার মেয়ে আর আমার বাড়ির সেই কাজের লোক যখন সেই বৃদ্ধ দম্পতির বাড়ি থেকে বেরিয়ে আসি, তখন আমাদের মনে এটাই চলছে যে তাহলে আমার মেয়ের সাথে রাতের বেলায় কে খেলে? সেই বাচ্চা ছেলেটির অতৃপ্ত প্রেতাত্মাই কি এই বাড়িতে এখনো থেকে গেছে? আর সে আমার মেয়েকে নিজের বোন ভেবে রোজ রাতে খেলতে আসে। সেই বৃদ্ধ দম্পতি আমাকে আরও বলেছিল যে সেই বাচ্চা ছেলেটি নাকি সেই ঘরে খাটের তলায় প্রায়শই খেলতে ঢুকত। খাটের তলাটা ছিল তার এক নিজের দুনিয়া, আর সেই ঘরেতেই আমার মেয়ে শুতো, আর তার খাটের তলাতেই ঘটে যেত এই ভৌতিক ঘটনা। আমি আমার মা আর আমার স্বামীকে এই ঘটনা জানিয়েছিলাম, কিন্তু তারা দুজনেই বিশ্বাস করেননি। তারা দুজনেই বলেছিলেন যে বাড়িতে পুজো যজ্ঞ করিয়ে তারপরে থাকো। কিন্তু সেই দিন রাতের ঘটনার পর আর পড়শি বৃদ্ধ দম্পতির থেকে যা শুনেছিলাম, তারপরে সেই বাড়িতে থাকা আমার আর আমার মেয়ের পক্ষে সম্ভব হয়নি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা। আশা করি তোমাদের ভালো লেগেছে। একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম। মানে আমি খালি ভাবছিলাম যে শ্বেতা কি জিনিস ফেস করেছে, তারপর আবার নিজের মেয়ের সাথে। আর সেই দিন রাতে যে ঘটনাটা ঘটছিল, মানে আমি নিজে ফিল করছিলাম যে সেই ঘরে যদি আমি থাকতাম তাদের সাথে, তাহলে কি হতো। অদ্ভুত স্পাইন চিলিং একটা ঘটনা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কিরকম লাগলো। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে শান্তা আক্তার মুন্নি। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 204 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। প্রিয় রাজদা, প্রথমেই আমার ভালোবাসা এবং সালাম নেবে। প্রেতপক্ষের সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ঘটনাটা শুরু করছি। যে ঘটনাটা আজকে বলবো সেটা আমার গ্রামের বাড়ি থেকে সংগ্রহ করেছি। আমি রাজদাকে মেসেজ করেছিলাম যে আমি গ্রামে যাচ্ছি, আর জ্যোৎস্না পাগড়ির ঘটনা ছাড়া আরও কোনো ঘটনা সংগ্রহ করব কিনা। রাজদার মেসেজ পাওয়ার সাথে সাথেই রেল স্টেশন থেকেই উত্তর দিয়েছিলাম রাজদাকে যে আমি গ্রামে যাচ্ছি, সকলের জন্যেই একটা ঘটনা অবশ্যই নিয়ে আসব। যে ঘটনাটা আজকে তোমাদের শোনাতে চলেছি সেটা আমার মামাতো ভাই আকাশের মুখ থেকে শুনেছি, আর আমি আমার মতো করেই বলছি। তুমি তোমার প্রেতপক্ষের সবাইকে তোমার মতো করে শুনিও। তবে ঘটনা শুরু করার আগে বলে রাখি যে এখানে আকাশের নাম ছাড়া সকলের নাম আমি বদলে দিয়েছি। আমার ভাই আকাশ এতটাই দুর্দান্ত আর সাহসী ছেলে ছিল যে সে কাউকে পরোয়া করত না। যেমন সাহসী তেমনি সুন্দর দেখতে। এক রাতের কথা এবার এখানে বলি। আকাশ তার বন্ধুদের সাথে রাতে ডাব চুরি করতে বের হয়। রাত তখন 3টে বাজে। সকলেই জানো যে গ্রামের ছেলেরা দুষ্টুমি করে বিভিন্ন লোকের বাড়ি থেকে, বাগান থেকে ডাব, আম, নানা রকম ফল আদি চুরি করে থাকে মজা করার জন্যে। বয়সটাও ছিল ছোট। আমার ভাই জানতো না যে তার সাথে কি ঘটতে চলেছে। প্ল্যান মাফিক বন্ধুরা সকলেই ডাব গাছের নিচে এসে পৌঁছালো, আর এক এক করে তারা 10টা ডাব পেড়ে নিল সেই গাছ থেকে। সেই রাতের বেলাতেই খুব আনন্দ সহকারে সেই ডাবগুলো ওখানেই বসে খেতে লাগলো। আমার মামাতো ভাই আকাশ সেই গাছের তলাতেই বসে খাওয়া দাওয়া করছে, কিন্তু তার বন্ধুরা হঠাৎ করে প্রকৃতির ডাকে দৌড় লাগালো দূরে মাঠের দিকে। আকাশ পড়ে রইল একা। হঠাৎ আকাশ অনুভব করল যে কেউ যেন গুনগুন করে কান্না করছে আর বলছে, আমার গাছে উঠে বড় ভুল করেছিস, তোরা আমার সন্তানটিকে মেরে ফেললি। আগেই বলেছিলাম যে আমার ভাই খুব সাহসী ছিল। সে বলে উঠল, কে রে, পারলে সামনে আয়, কে ভয় দেখাচ্ছিস? সেই মহিলা কণ্ঠ আবার বলে উঠল, তোর খুব সাহস, এত সাহস তোর আর থাকবে না, আমি তোর অনেক বড় ক্ষতি করে দেব। আকাশ বলে উঠল, ঠিক আছে, পারলে আমার কি করবি করিস, সামনে তো আয়। তারপর আর কিছু ঘটল না। আকাশ তার বন্ধুদের সাথে বাড়িতে ফিরে আসে। তখনও ভোর হয়নি, তাই আকাশ ঘরে এসে ঘুমিয়ে পড়ে। কিন্তু তখন কি আর ঘুম আসে? চারিদিক তখনও অন্ধকার। আকাশ অনুভব করে যে তার ঘরের চারপাশে একটা মহিলা কণ্ঠে কেউ ক্রমাগত কেঁদে যাচ্ছে।
আকাশের ঘুমটা ভেঙে গেল আর একটু ভয় পেতে লাগলো সে। সেই মহিলা কণ্ঠ হঠাৎ বলে উঠল, আমার সন্তানকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না। এই বলে হঠাৎ একটা ছায়ামূর্তি আকাশের ঘরে কোথা থেকে প্রবেশ করলো আকাশ বুঝতে পারল না। সেই ছায়ামূর্তি আকাশের বুকের ওপর লাফিয়ে চেপে বসল আর তার গলা চেপে ধরল। আকাশ কিছু বোঝার আগেই সেই ছায়ামূর্তি বলতে লাগলো, আজ তোর শেষ দিন, কে তোকে বাঁচাবে? আকাশ তখন দোয়া পড়ার অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। সে মুখ দিয়ে নানান রকম শব্দ বার করছে। আমার মামা পাশের ঘরেই শুয়েছিল আর তার ঘুম ছিল পাতলা। সেই আওয়াজ সে শুনতে পেয়ে যায় আর সে তাড়াতাড়ি আকাশের ঘরে আসে। মামা ঘরের মধ্যে ঢুকে একটা অদ্ভুত দৃশ্য দেখে। মামা দেখে আকাশ খাটের ওপর শুয়ে ছটফট করছে আর সে নিজের 2 হাত দিয়ে নিজের গলায় সে টিপে ধরেছে। মামা তাড়াতাড়ি এসে আকাশকে ডাকতে লাগলো, আকাশ বাবা, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? আকাশের যেন সম্বিত ফিরল আর মামাকে বলল, না, আমি ঠিক আছি, কিছু হয়নি, তুমি যাও, ঘুমাও, স্বপ্ন দেখেছি হয়তো। আকাশ আসল কথাটা মামাকে বলল না। যদি মামা জানতে পারে যে সে ডাব চুরি করতে গিয়েছিল তাহলে তাকে বকাবকি করবে। সেই ভয় কথাটা চেপে গেল। বাকি রাত তার আর ঘুম হলো না। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। আকাশ যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। আকাশের সুন্দর চেহারা, গায়ের ফর্সা রং দিন দিন যেন শুকনো কাঠ হয়ে যেতে লাগলো আর তার গায়ের রঙও যেন তামাটে হতে থাকলো। 2 সপ্তাহের মধ্যেই আকাশ একেবারে রোগা পাতলা হয়ে গেছে। কিন্তু মাঝখানে কিছুই আর তার সাথে ঘটেনি। একদিন রাতে আকাশ আবার তার বন্ধুদের সাথে আম চুরি করতে বের হলো। আগেই বলেছিলাম যে আমার ভাই খুবই সাহসী, তাই তার সাথে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও সে সাহস করে আবার সেই রাতে তার বন্ধুদের সাথে বের হয়। তার বন্ধুরা তাকে বলেছিল যে তার বাড়ি থেকে কিছুটা দূরে একটা নারকেল গাছ আছে, তার পাশেই আছে একটা বাগান, সেই বাগানেই তারা আজ চুরি করবে। বন্ধুরা আগে থেকেই বলে রেখেছিল আকাশকে যে সেই দিনের সেই ডাব গাছের তলায় তারা দেখা করবে। সেখানেই একত্র হয়ে তারা বাগানে যাবে চুরি করতে। নির্দিষ্ট সময় রাতের বেলায় আকাশ সেই ডাব গাছের নিচে এসে উপস্থিত হয়, কিন্তু সে সেখানে পৌঁছে দেখে তার কোনো বন্ধু সেখানে আসেনি। আকাশ একটু ভয় পেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারল তার সারা শরীর ভারী হয়ে আসছে। সে বাড়ির দিকে রওনা দিল। সে বুঝতে পারল যে তার বন্ধুরা কোনো কারণে হয়তো আসতে পারেনি, কিন্তু কিছু দূর বাড়ির দিকে যেতেই এক মধ্যবয়সী নারী তাকে ডেকে উঠল, বলেছিলাম না তোকে আমি ছাড়বো না, তুই আমার সন্তানকে হত্যা করেছিস। তখন আকাশ বলে উঠল, কে তুমি? আমি তোমার সন্তানকে কিভাবে মারলাম? কোনো উত্তর আকাশ পেল না, কিন্তু আকাশ বুঝতেই পারল না নিমেষের মধ্যেই সেই নারী আকাশের ওপর হামলা করে বসল। তার বিশাল নখ দিয়ে চালাতে লাগলো আকাশের মুখে, চোখে আর গায়ের ওপর আঁচড় আর কামড়। কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত হয়ে গেল আকাশের দেহ। তারপর তার আর কিচ্ছু মনে নেই। কিছুক্ষণের মধ্যেই আকাশের বন্ধুরা সেখানে এসে দেখে আকাশ বেহুশ হয়ে পড়ে আছে। তারা আকাশকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। মামা তাদের মুখে সমস্ত ঘটনা শোনার পর বুঝতে পারল যে আকাশ সেই ডাব গাছটার তলায় তার বন্ধুদের জন্য অপেক্ষা করছিল। আর মামা জানতো যে সেই ডাব গাছটা অশুভ। সেই রাতেই মামা আকাশকে গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যায়। সেই হুজুর দোয়া দুরুদ পড়ে তাকে একটা ফু দিতেই আকাশের হুঁশ ফিরে আসে। আকাশ একটু ধাতস্থ হলে হুজুর আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারল যে তার সাথে কি কি ঘটেছে। সেই হুজুর তারপর আকাশকে একটা জায়গায় বসালো আর তার চারপাশে একটা গোল বৃত্ত এঁকে দিল। আর তারপর হুজুর দোয়া পড়তে লাগলো। দোয়া পড়তে পড়তেই হুজুর একটা কালো কাপড় দিয়ে আকাশের 2 চোখ বেঁধে দিলেন। তারপর হুজুর আকাশকে জিজ্ঞাসা করলেন,
মনে করে বলো, তুমি যেদিন ডাব চুরি করতে গিয়েছিলে সেখানে কি কি ঘটেছিল? আকাশ এক এক করে মনে করতে লাগলো আর বলতেও লাগলো, কিন্তু হুজুর দোয়া পড়া থামালেন না। হুজুর আবার বললেন, দেখো তো কিছু দেখতে পাও কিনা। তখন আকাশ দেখল গাছের ওপর একটা ছোট্ট বাচ্চা খেলা করছে। আকাশ ভুলবশত সেই বাচ্চার ওপর পাড়া দিয়ে ডাব পেরে নিচে নেমে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই বাচ্চাটি দেখতে কালো রঙের একটা বাদুড়ের মতো। তারপরেই আকাশ দেখতে পায় একজন মধ্যবয়সী নারী, যার দু চোখ আগুনের মতো জ্বলছে, মুখটা তার ব্যাঙের মতো। এই বীভৎস দৃশ্য দেখে আকাশ ভয় চিৎকার করে উঠল। আকাশ হুজুরকে সব বলল যে সে এতক্ষণ চোখে কালো কাপড় বাঁধা অবস্থায় কি কি দেখতে পেয়েছে। তারপর হুজুর তারই এক শিষ্যের মাধ্যমে সেই মধ্যবয়সী নারীকে আহ্বান জানাতে আরম্ভ করল। মামা আর আকাশের বন্ধুরা ভয়ে সিটিয়ে গিয়ে সেই ঘরের এক কোণ থেকে সমস্ত দৃশ্য দেখছিল। সবাই দেখল কিছুক্ষণের মধ্যেই হুজুরের সেই শিষ্যের ওপর ভর হয়। সেই শিষ্য এক মহিলা কণ্ঠে বলে উঠল, আমি রক্তের বদলে রক্ত চাই। অনেক কষ্টে সেই হুজুর তাকে মানানোর চেষ্টা করল। শেষ পর্যায়ে তার শিষ্যের ওপর ভর করা নারী মূর্তি বলে উঠল, আকাশ যেন কোনোদিন সেই গাছের আশেপাশে না যায়, আর গেলে আমি তাকে হত্যা করব। আর সেই ডাব গাছের নিচে একটা ছাগল আর 10 কেজি মিষ্টি রেখে আসতে হবে, তাহলেই আমি ওকে আর কিচ্ছু করব না। কিন্তু গাছের কাছে ওরা আর আসা চলবে না। তারপর হুজুরের সেই শিষ্য অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। হুজুর তাকে দোয়া দুরুদ পড়ে সুস্থ করে তোলে। তারপর আকাশ, মামা আর আকাশের বন্ধুদের বলে যে বিপদ কেটেছে, তোমরা এবার যাও। আর যেরকমটা শুনলে, পরের দিন সেই গাছের তলায় একটা ছাগল আর 10 কেজি মিষ্টি রেখে দিয়ে আসবে। পরের দিন মামা তাই করলেন। তারপর আকাশের সাথে আর কিচ্ছু ঘটেনি। আসলে সেই নারী মূর্তি যাকে আকাশ সেদিন দেখেছিল, সেটা ছিল একটা জিন। আর আকাশ নিজের অজান্তেই সেই জিনের সন্তানকে আঘাত করেছিল। তাই সেই জিন আকাশের ওপর রুষ্ট হয় আর তাকে মেরে ফেলতে চায়। কিন্তু আকাশ সেই হুজুরের জন্যে মৃত্যুর খুব কাছাকাছি গিয়েও শেষমেশ তার প্রাণ রক্ষা হয়েছিল। আকাশ কোনো দিন সেই ডাব গাছের তলায় ভুল করেও যায়নি, আর আজ সে সুস্থ সবল জীবন যাপন করছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক, একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা। আশা করি তোমাদের ভালো লাগলো এই ঘটনাটা। শান্তা আমাদের আরেকটা ভালো ঘটনা উপহার দিল। শান্তাকে বলবো যে জ্যোৎস্না পাগলি ছাড়াও যদি তুমি আরো ঘটনা পাও তাহলে আমাদের অবশ্যই পাঠাবে। শান্তা আমাকে আরো লিখেছে যে আমার আজকের ঘটনা তুমি তোমার সুন্দর মিষ্টি গলায় প্রেতপক্ষের সকলকে শোনাবে। আর জ্যোৎস্না পাগলিকে কেউ ভুলে যেও না। জ্যোৎস্না পাগলির আরো 3টে এপিসোড আসতে চলেছে। খুব শিগগিরই আমি রাজদাকে সেই ঘটনাগুলো পাঠাবো। শান্তা আক্তার মুন্নি, ঢাকা, বাংলাদেশ। তাহলে এই ছিল আজকের এপিসোড। আজকের 2টো ঘটনা শ্বেতা আর শান্তা আমাদেরকে পাঠালো। তোমরাও যদি ওদের মতো ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। পাঠিয়ে দিতে পারো ঘটনা আমাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। সেখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আমাদের প্রেতপক্ষের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করে যেও। সমস্ত লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে হয়ে যাওয়া শোনানো ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা সেরকম হলে কপিরাইট ক্লেম আসবে। আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের শাউট আউটের দিকে। সুমিত্রা পট্টনায়ক লিখেছে, ফার্স্ট ঘটনাটা দারুণ লেগেছে, সেকেন্ডটা ভালো। একলা পথের পথিক রে ভাই লিখেছে, আসলে দেখতে দেখতে 200 ঘরে আসতে পেরে নিজেকে ধন্য মনে হয়। যা হোক, ভগবানের আশীর্বাদ কৃপা আমাদের ওপর আছে।
কমেন্ট করেছে আশিস কোলে, গীতা গোস্বামী, বাবাই দাস, প্রণয় দাস, গার্গী পান্ডা, প্রসেনজিৎ দা, প্রতনু ব্যানার্জি, চৈতালি সর্দার, মিতালি শঙ্কর পুরকাইত, সোমনাথ দাস, সোনু সরকার, বাই দ্য ওয়ে ইটস সুইটি, শয়তান বাচ্চা, সুদেশনা সিনহা রয় লিখেছে দুটো ঘটনার প্রথম ঘটনাটা ভীষণ ভালো লাগলো, ঈশ্বরের কৃপায় ইন্দু সুস্থ হয়ে উঠেছে আর ইন ফিউচার সাকসেসফুল জার্নালিস্ট হয়েছে, ভালো লাগলো। দ্বিতীয় ঘটনাটা ইউনিক, নতুনত্ব ছিল, ভালো লেগেছে। শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই ভাই, ভালো থাকবেন। কমেন্ট করেছে সোমনাথ দাস, পাপড়ি চক্রবর্তী, রিম্পা বিশ্বাস, নন্দিতা পাল, জিকো সামন্ত, মোহাম্মদ মঞ্জু লিখেছে খুব ভালো লাগছে ভাই, আমি গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে। কমেন্ট করেছে রূপা হালদার, অমিত দুবে, অমৃতা ব্যানার্জি, সুরজ ধানুকি লিখেছে দাদা আজ পাড়াতে কালী পুজো হচ্ছে আর আমার কানে তোমার ঘটনা আর কি চাই, লাভ ফ্রম ডোমজুর দাদা। তারা পাসওয়ান লিখেছে হাই রাজদা, আমার স্বামীর খুব শরীর খারাপ তাই কমেন্ট করতে পারিনি, সবাই ভালো থেকো, আমি পাশে আছি, তুমি এগিয়ে যাও রাজদা। রাজেন রয় লিখেছে রাজদা আমাকে ভুলে গেছো, আমি 3K সাবস্ক্রাইবার থেকে তোমার ঘটনা শুনছি, দারুণ লাগে তোমার গলায় ঘটনা শুনতে, লাভ ফ্রম আসাম। না, আমি কাউকেই ভুলিনি, সত্যি কথা বলতে যারা রেগুলার কমেন্ট করে আমি সবাইকে এতদিন তো হয়ে গেছে আমি নামে চিনি, তাই আমি একেবারেই ভুলিনি কাউকে। তোমরা আমাকে কমেন্ট করবে, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট রাখবে, আমি প্রত্যেককেই কিন্তু রিপ্লাই দিই। আই মনীষা লিখেছে এক্সাম চলছে তাও আপনার ভৌতিক ঘটনা শুনতে এলাম। মনীষা ঘটনা শোনো কিন্তু পরীক্ষা ভালো করতে হবে কিন্তু, সেটা খেয়াল রেখো। কমেন্ট করেছে সোমা সাঁতরা, পিন্টু ধারা, জিনিয়া সিং, মোবাসর সরকার সাগর লিখেছে এপার বাংলার প্রাণের শহর ঢাকা থেকে বলছি দাদা, তোমার বাংলাদেশ নিয়ে অনুভূতি জানতে চাই। আমি আগেও বলেছি যে বাংলাদেশের প্রচুর বন্ধু বান্ধব আমার আছে এখানে, তবে বাংলাদেশ আমার এখনো যাওয়া হয়নি, তবে বাংলাদেশ যাব অবশ্যই এবং বাংলাদেশ গেলে সেখানে আমার পরিবারের সবার সাথে দেখা করার ইচ্ছা রইল। কমেন্ট করেছে ইসমাইল কমেডি, রুমা, ভিলেজ ব্লগার বিবাকু, সরস্বতী হালদার, অমৃতা ব্যানার্জি, শর্মিষ্ঠা মিত্র লিখেছে দাদা প্রেতপক্ষ আরো অনেক অনেক এগিয়ে যাক। আর কমেন্ট করেছে অর্ঘ্য জানা, স্বপ্না বাজল। এই সব কটা কমেন্টই এসছে ভূত ও ভগবান, মৃত্যুর পরেও বাবা মায়ের আত্মাকে বাড়িতে রেখে দেওয়ার ঘটনা, প্রেতপক্ষের 202 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।